এখন আমরা জানবো বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স সম্পর্কে। তো চলো শুরু করা যাক, কিরকম ম্যাট্রিক্স আমরা আছে তা নিয়ে পরিচিত হই। তো প্রথমে আমরা রাখবো সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স বলতে আমরা চিনব কাকে, যে সারি ম্যাট্রিক্স বলতে আমরা চিনব যে ম্যাট্রিক্সের মধ্যে একটা সারি থাকবে, কলাম অসংখ্য থাকতে পারে, কলামের কোনো হিসাব নাই, কিন্তু সারি একটা থাকবে। তো আমরা তোমাদেরকে এর আগের ক্লাসে কি শিখাইছিলাম, যে ধরো কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে তোমার এই এক্স অক্ষ বরাবর যতগুলো লাইন থাকবে ওগুলোকে আমরা বলবো সারি, আর ওয়াই অক্ষ বরাবর যতগুলো লাইন থাকবে ওগুলোকে আমরা বলবো কলাম। তো এখন সারি ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর একটাই লাইন থাকবে, মানে জিনিসটা দাঁড়াবে কীরকম, এইরকম, যে ধরো 1 2 3 4, তাহলে এক্স অক্ষ বরাবর একটাই লাইন, ওয়াই অক্ষ বরাবর কয়টা আছে সেটা আমার দেখার বিষয় নয়। তাহলে এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স হিসেবে পরিচিতি দেব। আমরা সারি ম্যাট্রিক্স বুঝলাম যে কেবলমাত্র একটাই যদি সারি থাকে তাহলে তার নাম সারি ম্যাট্রিক্স। তারপরে আসা আমরা কলাম ম্যাট্রিক্স সম্পর্কে জানি। কলাম ম্যাট্রিক্স বলতে সেম সারি ম্যাট্রিক্সের মতো কেবলমাত্র একটাই যদি কলাম থাকে, মানে ওয়াই অক্ষ বরাবর কেবল যদি একটাই লাইন আঁকা যায়, যেমন এরকম, তো সেটাকে আমরা বলবো দেখি কলাম ম্যাট্রিক্স। তো একটা কলাম ম্যাট্রিক্সের উদাহরণ এখানে ওরাই দিয়ে দিছে যে 2 5 6। তো এই বরাবর ওয়াই অক্ষ বরাবর কয়টা আঁকা গেছে, মানে কয়টা কলাম আছে, একটা, তো সেই হিসেবে এটা একটা কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এখন এদের একটু আমি বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিচ্ছি, যে এখানে লেখা আছে যে সারি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। যেহেতু তোমার সারি ম্যাট্রিক্স দেখতে কিরকম ছিল, আমি একটু আবার লিখি যে 1 2 এবং হচ্ছে 3, তাহলে এটা একটা সারি এবং এই ক্ষেত্রে তোমার 3টা কলাম আছে, কিন্তু অসংখ্য কলাম থাকতে পারে, তো মাত্রা হবে 1 × n। বুঝছো, সারি ম্যাট্রিক্সের সাধারণ মাত্রা কত, 1 × n, তাহলে এই সাইডে তোমার 1 × n হবে জিনিসটা। তারপরে কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার কত হবে, কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে যে এইরকম একটা অংশ যেখানে আমাদের 2 5 6 আছে। তো এখানে দেখো কলাম আছে কয়টা, কলাম আছে একটা। তো সারি কয়টা আছে এখানে, এইটার ক্ষেত্রে তোমার সচরাচর 3টা সারি এবং একটা কলাম আছে, কিন্তু অসংখ্য সারি থাকতে পারে, তাহলে m × n হবে তার সাধারণ মাত্রা। তাহলে এটা হবে কত, m × 1। এই যে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা একদম বেসিক থেকে পেয়ে গেলাম। এরপর আমরা জানবো বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে। তো বর্গ বলতে আমরা বুঝি যার সারবাহু সমান, তাই না? সারবাহু সমান তাকে আমরা মোটামুটি বর্গ বলে থাকি, অবশ্যই কোনগুলো 90 ডিগ্রি থাকে সেটা বিষয় না। তো এই ক্ষেত্রে তোমার বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো দিয়ে কি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ m = যদি n হয় তাহলে তোমার সেটা হবে বর্গ ম্যাট্রিক্স। যেমন m = n = 2 যদি আমি ধরি, তাহলে আমার থেকে একটা 2/2 আকারের ম্যাট্রিক্স চলে আসবে। 2/2 আকারের ম্যাট্রিক্স চলে আসবে। আমি দিলাম ধরো 1 2 3 4। তো এটা একটা 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে সারি সংখ্যা আছে 2টা আর কলাম সংখ্যা আছে 2টা। তো গেল আমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কেও জেনে গেলাম। তো বর্গ ম্যাট্রিক্সের আমি জিনিসগুলো লাইনগুলো দাগাই দিচ্ছি, যে এখানে m = n হবে। এই ক্ষেত্রে ওরা m = n = 3 ধরছে, তাহলে 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স তারা পাইছে। তারপরে আমরা আসবো প্রধান মুখ্য কর্ণ সম্পর্কে। তো দেখো, মুখ্য কর্ণ বলতে আমরা বুঝি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। মুখ্য কর্ণ বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু হয় না। এই দেখো, মুখ্য কর্ণের জন্য বর্গ ম্যাট্রিক্স মাস্ট। তো বর্গ ম্যাট্রিক্স মানে আমরা এমন একটা ম্যাট্রিক্স বুঝবো যা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। তো আমি একটা উদাহরণ নেওয়ার জন্য আমি ধরলাম দেখি m = n = 3। বুঝছো, তো m = n = 3। তো এই ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম কিরকম, যে ধরো 1 2 3 4 5 6 7 8 9 এরকম। তো এই ম্যাট্রিক্সের এই যে আমি একটা যে রেখা টানছি, এখন বক্স গোল্লা দিছি, এই গোল্লা বরাবর যতগুলা উপাদান থাকবে এইগুলা বরাবর এই গোল্লাটাকে আমরা বলবো দেখি প্রধান কর্ণ। অবশ্য এই গোল্লাটাকে আমরা বলবো প্রধান কর্ণ। তাহলে আমরা কি জানতে পারলাম, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হবে এই যে আমি যে লাইনটা মার্ক করতেছি সেটা। তো সেটাই এখানে তোমার ওরা বলে দিছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হয় এই যে আমি যে লাইনটা মার্ক করে দিচ্ছি সেটা। গেল প্রধান কর্ণ সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এখন আসো এরপর আমরা যাই, এরপরে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিতে হবে। তো দেখো, ম্যাট্রিক্সের নাম কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে ত্রিভুজটা হবে ঊর্ধ্বগামী, মানে উপরের দিকে মুখ করা। তো উপরের দিকে মুখ করা ত্রিভুজ সচরাচর কিরকম, দেখো এই যে এটা ভূমি আর ত্রিভুজটা হয়ে গেছে এই যে উপরের দিকে মুখ করা অবস্থায় আছে।
তো এমন একটা ম্যাট্রিক্স তোমার থেকে লাগবে। এখন জিনিসটা আসলে কীরকম, আসলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে বোঝায় এইরকম উপরের দিকে মোট করা 3টা জিরো হয়ে গেছে তোমার থাকবে, 3টা জিরো থাকবে। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং মানে হয়ে গেছে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো বর্গ ম্যাট্রিক্সের আমি উদাহরণ দিচ্ছি যে 1 2 3, তারপরে তোমার 0 1 2, আবার 0 2 1, এরকম একটা ম্যাট্রিক্স আমরা পাইলাম। এই জায়গায় এটা 0 হবে, আমি বললে 2 1 বলে ফেললাম, তো এটা 0 1 এরকম হবে। তো এই জায়গায় দেখো এখানে একটা আমরা ঊর্ধ্ব ত্রিভুজ পাচ্ছি কি পাচ্ছি না, জিরোগুলো নিয়ে আমরা একটা ঊর্ধ্ব ত্রিভুজ পাচ্ছি। তো সেই হিসেবে এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে উদাহরণের মধ্যে তোমার যে ম্যাট্রিক্সটা দিচ্ছে সেটার ক্ষেত্রেও দেখো, সেটার ক্ষেত্রে তোমার এই বরাবর একটা ঊর্ধ্ব ত্রিভুজ তুমি কিন্তু পাচ্ছ জিরোগুলো নিয়ে। তো সেই হিসেবে এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হবে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সও একটা বর্গ ম্যাট্রিক্স হবে, এবং সেটার ক্ষেত্রে তোমার এই যে জিরোগুলো নিয়ে একটা নিম্ন ত্রিভুজ গঠন করবে। তো একটা জিনিস লক্ষ্য করো যে ঊর্ধ্ব ত্রিভুজ আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিরোগুলো হয়েছিল এই যে প্রধান কর্ণ যেটা ছিল তার নিচে, আর নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে জিরোগুলো আসছিল ওগুলো ছিল প্রধান কর্ণের উপরে। তো এই জিনিসটাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, আমরা তোমাদেরকে জানাইছিলাম, দেখি আমরা সাধারণভাবে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা বলে দেখি এটা এক নম্বর সারির 1 নম্বর কলামতম ভুক্তি, তারপরে এটা কততম ভুক্তি, এটা গেছে 1 নম্বর সারির 2 নম্বর কলাম। এমন করে করে আমি একটা 3x3 আকারের ম্যাট্রিক্স তোমাকে দেখাচ্ছি যে 1 3, তারপরে a2 1, a2 2, a2 3, তারপরে আবার a3 1, a3 2, a3 3। তো চলো এর মধ্যে আমাদের শর্ত এখন অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছিলাম দেখি এই অংশটা, এই ভুক্তিটার মান 0 হবে, এই ভুক্তিটার মান 0 হয়, এবং এই ভুক্তিটার মান 0 হয়। তো এখন যদি আমি i j এর মাধ্যমে রূপান্তর করতে চাই তাহলে তুমি দেখো এই সবার ক্ষেত্রে অর্থাৎ এই 3 জনের ক্ষেত্রে i এর মান যেটা ছিল সেটা j এর মানের চেয়ে কিন্তু বড়, তাই না? তো আমরা বলবো যে কি ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের শর্ত হবে aij is equal to 0 যখন i greater than j। তো নিম্ন ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তো নিম্ন ত্রিভুজ আকারের ক্ষেত্রে এটা তোমার 0 হবে, এটা 0 হবে, এবং এটা 0 হবে। তো এই 3 জনের ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য করব তখন দেখো এদের i j এর ক্ষেত্রে সম্পর্কটা কীরকম, এদের i j এর ক্ষেত্রে সম্পর্ক হলো যে j এর মানটা আসলে i এর চেয়ে বড়। যেমন এই ক্ষেত্রে তোমার 1 এর মান 1 2 এর চেয়ে ছোট অবস্থায় আছে, তারপরে তোমার 1টা 3 এর চেয়ে ছোট অবস্থায় আছে, অর্থাৎ এই শর্তটাকে প্রতিজনে অ্যাপ্লাই করতেছে, মেনে চলতেছে। তো সেই ক্ষেত্রে আমার i j কে আমরা বলবো is equal to 0 কখন, যখন এই শর্তটা মানবে। চলো আমরা বইয়ের দিকে ফিরে যাই। বইয়ের দিকে যখন আমরা যাব এই জিনিসগুলো আমরা দেখবো। যেমন ঊর্ধ্ব ত্রিভুজাকারটির ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে শর্তটা দিছে যে i j সমান 0 কখন, যখন হয়ে গেছে i এর মান j এর চেয়ে বড়, আবার নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রে তার উল্টাটা। তারপরে আসো কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানি কর্ণ ম্যাট্রিক্স কি। তো যখন কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ভুক্তি থাকবে এবং অন্য সকল ভুক্তি শূন্য হবে তখন তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ যদি দিই তাহলে 1 0 0 0, ধরো 2 0 এবং 0 0 এবং 3। তো দেখো এখানে কর্ণ বরাবর ভুক্তি আছে, প্রধান কর্ণ চিনছো তোমরা, তো প্রধান কর্ণ বরাবর ভুক্তি আছে এবং অন্য ভুক্তি সবগুলাই 0। তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কিরকম, কর্ণ ম্যাট্রিক্স। তারপরে আসে আমরা স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে জানি। স্কেলার ম্যাট্রিক্স এই যে, তো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, স্কেলার ম্যাট্রিক্স আসলে এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণের সকল ভুক্তির মান সেম। যেমন এই ক্ষেত্রে ধরো 3 0 0 0 3 0 0 0 3। তো এই ক্ষেত্রে দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তি থাকার কারণে এটাকে আমরা বলবো দেখি কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু আবার যেহেতু তিনোটা ভুক্তির মানই 3 অর্থাৎ একই, সেই কারণে আমরা এটাকে স্কেলার ম্যাট্রিক্স হিসেবেও পরিচয় দিতে পারি। যেমন দেখো উদাহরণের মধ্যে এখানে দিচ্ছে এই উদাহরণটাকে দিকে একটু লক্ষ্য করো যে এখানে বলতেছে স্কেলার ম্যাট্রিক্স এর মধ্যে 9, তো 9 তিনোটা সেম, আবার 0 এই ক্ষেত্রে তোমার 0 তিনোটা সেম, তো উভয় কিন্তু স্কেলার ম্যাট্রিক্স।
অবেদক ম্যাট্রিক্স সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে অবেদক ম্যাট্রিক্স একটা স্পেশাল ধরনের ম্যাট্রিক্স এবং গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। এটা নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। তো চলো আমরা এখন অবেদক ম্যাট্রিক্স সম্পর্কে একটু জেনে নিই। তো চলো এখন আমরা অবেদক ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। এর জন্য আমাদের থেকে আগে অবেদক শব্দটার সাথে পরিচিত হতে হবে। তো কোনো কিছুর অবেদক বলতে কি বোঝায়, আসলে আমরা একটু সেটা আগে জেনে নিই। অবেদক, তো অবেদক বলতে সংখ্যার ক্ষেত্রে অবেদক বলতে বোঝায় মূলত এমন অন্য কোনো সংখ্যা যার সাথে কোনো কিছু গুণ করলে ওই সংখ্যাটা ফিরে পাওয়া যায়। আসলে জিনিসটা একটু কনফিউজিংভাবে বলে ফেলছি আমি। চলো আমি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার করি। মনে করো কোনো একটা সংখ্যা হয়ে গেছে এ, বুঝছো? এই এর সাথে কোনো সংখ্যা বি এমন যোগ করতে হবে যেন তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে এই পাওয়া যায়। তাহলে ওদের কি বলো তো তোমরা বি এর মান তখন কত হবে? তো আমরা সিম্পল ক্যালকুলেশন করলেই যে উভয় পাশ থেকে যদি এ কেটে দিই আমরা জানি দেখি বি এর মান এ। তাহলে গুণের ক্ষেত্রে অবেদক হিসেবে কাজ করে কে? গুণের ক্ষেত্রে অবেদক হিসেবে কাজ করে এই এক সংখ্যাটা। তো গুণের অবেদক হয়ে গেছে এক। তো যোগের ক্ষেত্রে জিনিসটা কীরকম? যোগের ক্ষেত্রে মনে করো কোনো একটা সংখ্যা এ, তার সাথে কোনো একটা সংখ্যা বি যোগ করলে যেন ওই সংখ্যাটা ফিরে পাওয়া যায়, অর্থাৎ এ ফিরে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যোগের অবেদক কত? তো যোগের অবেদক হবে বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেছে যোগের অবেদক। তো ম্যাট্রিক্সের অবেদক কীরকম করে বাইর করবে? তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এ তার সাথে কোনো একটা ম্যাট্রিক্স বি যদি আমরা গুণ করি তাহলে যদি একে ফিরে পাওয়া যায় তখন সেটা হয়ে গেছে অবেদক ম্যাট্রিক্স বলবো আমরা। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই অবেদক ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি কী হিসেবে? প্রকাশ করি আই লিখে, বুঝছো? এই যে আই, তো এই প্রকাশ করি আই লিখে, এবং এই আইটার পরিচয় হয়ে গেছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, বুঝছো? বর্গ ম্যাট্রিক্স মানে কি? বর্গ ম্যাট্রিক্স মানে এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে। তো আমরা এটাকে কেমনে প্রকাশ করে দেখি। তো এটার মান কিন্তু আসলে এক, কিন্তু এটা লিখতে হয় কিভাবে? যে এটা কর্ণ বরাবর, মানে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা এক হবে আর অন্য সকল ভুক্তি শূন্য হবে। যেমন আমি 3/3 আকারের যদি একটা অবেদক ম্যাট্রিক্স লিখি তাহলে 0 0 1 0 0 0 1। তো এটা হয়ে গেছে একটা 3/3 আকারের অবেদক ম্যাট্রিক্স। 2/2 আকারের একটা যদি অবেদক ম্যাট্রিক্স লিখতে যাই তাহলে আমার আসবে 1 0 0 1। তো এটা একটা 2/2 আকারের অবেদক ম্যাট্রিক্স। তো আমরা 2/2 আকারের অবেদক ম্যাট্রিক্স জানলাম। চলো এখন অবেদক ম্যাট্রিক্সের বর্ণনার মধ্যে কি কি বইয়ের মধ্যে লিখছে সেটা দেখো। তো আমাদের অবেদক ম্যাট্রিক্সের বর্ণনা হয়ে গেল। এই দেখো একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। তো এখানে বলা হচ্ছে যে কি, যে অবেদক ম্যাট্রিক্স একটা n/n ক্রমের ম্যাট্রিক্স। n/n ক্রমের ম্যাট্রিক্স বলতে কি হচ্ছে? বর্গ ম্যাট্রিক্স। এই যে পাশে লিখে দিচ্ছি বর্গ ম্যাট্রিক্স, যে এখানে আই মানে এ আই যে ভুক্তি সমান শূন্য হবে যখন আই এবং জে সমান হবে না, আর আই এবং জে যদি সমান হয়ে যায় তখন এক হবে। তো আই এবং জে সমান হওয়া মানে আসলে কর্ণের উপাদানগুলোকে বোঝাচ্ছে। যেমন এই যে এখানে প্রথম কর্ণের ক্ষেত্রে আই এবং জে বোঝায়, মানে যদি 1 1 হয় তাহলে সেটা এটা হয়ে গেছে আই এবং জে এদের ক্ষেত্রে সমান, আরেকটার ক্ষেত্রে 2 2, এর পরেরটার ক্ষেত্রে 3 3। তো এমন উপাদানগুলো আসলে কর্ণ বরাবরই আমাদের পাওয়া যায়। তো সেই জন্য আমি বলছি যে কর্ণ বরাবর ভুক্তি কত হবে? কর্ণ বরাবর ভুক্তি হবে 1। তো এখানে সেটাই বললো। তো উদাহরণের মধ্যেও দেখো যে 2/2 ক্রমের ম্যাট্রিক্স কীরকম দিল আর 3/3 ক্রমের ম্যাট্রিক্স কীরকম দিল। এদের প্রধান কর্ণ বরাবর ভুক্তি 1 এবং অন্য সবাই 0। তো এইভাবে আমরা বুঝে গেলাম যে অবেদক ম্যাট্রিক্স কি। তো এইভাবে আমরা বুঝে গেলাম যে অবেদক ম্যাট্রিক্স কেমন দেখতে হয়।